হ্যাঁ, কেমন আছেন আপনারা? ইয়েস জেনি, হাউ আর ইউ? I'm fine, ma'am. How are you? আই এম গ্রেট। বাকি সবাইকে আসতে বলেন, আমরা শুরু করছি, আরো 10 মিনিটের মধ্যে শুরু করে জি ফেলবো। ম্যাম বলেছি। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ম্যাম, আপনি হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওখানে তো বলেছেন যে আমরা হচ্ছে যে 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 যেটা হচ্ছে মানে ফাইনালি সিলেবাস অনুযায়ী হচ্ছে টপিক চুজ করবো, তাই তো? হ্যাঁ, পোয়েম থেকেই তো সাবমিশন হচ্ছে চুজ পেয়েছেন না? কর। সাবমিশন অপশন আছে। সরি ম্যাম। অ্যাসাইনমেন্টটা কি সাবমিশন অপশন বা সাবমিট করতে পেরেছেন? ম্যাম, অপশন আছে। ওকে, তাহলে ওখানে দিয়ে দেন। ওকে ম্যাম, আরেকটা ম্যাম কথা হচ্ছে যে আপনি হচ্ছে এর আগে 4টা পোয়েম দিয়েছিলেন অ্যান্ড এখন একটা করে কালকে। জি ম্যাম, ওই 3টা থেকেই কি আমরা চুজ করব হ্যাঁ, অ্যাসাইনমেন্টের টপিক? করবেন, ইয়েস। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আজকে আমরা পড়বো অ্যান্ড্রিয়া দেল সার্ত্রো একটা কবিতা। এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আহ, বাকিরা এই তো চলে আসছে, আব্দুর রহিম। আপনাদের সব কোর্স কেমন চলছে, জীবন কেমন চলছে সবার? ম্যাম, ভালোই যাচ্ছে সব কয়টা কোর্স। তাহলে তো ভালো। সবাই হচ্ছে অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া স্টার্ট করে দিয়েছে। Okay. সালামু আলাইকুম। আজকেও যে টেক্সট নিয়ে কথা বলতে যাচ্ছি এটাকে আসলে টেক্সট বা পড়াশোনা বলা যায় না। এটা গল্প এবং এতটাই অসাধারণ গল্প যে তোমার মানে মন ছুঁয়ে যেতে পারতো। আর হ্যাঁ, এই কবিতাটি পড়ার পরে আমি জাস্ট রবার্ট ব্রাউনিং এর আলাদা আরো দুটো বই কিনে নিয়েছিলাম, অর্থাৎ আমার লাইফে অনেকগুলো কবিতা। এতটাই ভালো লেগেছিল আমার কাছে তার স্টোরি, তোমাদেরও লাগবে। তো আজকে আমরা চলো গল্পটা শুরু করি। এবং হার্ট দুর্বল থাকলে, হার্ট দুর্বল না আসলে মন খারাপ হয়ে যাবে, হয়তো বা তোমার কান্নাও পেতে পারে আজকের গল্পটা শুনে। হ্যাঁ। আর কোর্সের মধ্যে মানে পড়ানোর সময় তোমাদের বিজ্ঞাপনের জন্য লিখে রাখলাম যে যদি প্রশ্নোত্তর সহ সম্পূর্ণ কোর্স নিতে চাও জাস্ট ডেসক্রিপশন দেন, আমরা সরাসরি দেখতে চলে আসছে। আজকে আমাদের গল্পটি হচ্ছে আন্দ্রেয়া দেল সার্তো। এটার উচ্চারণটা ভিন্নভাবে বলে, অ্যান্ড্রেয়া দেল সার্তো বলে। একজন মানুষের নাম, ওনাকে বলা হয় দ্য ফল্টলেস পেইন্টার, এমন একজন শিল্পী, চিত্রশিল্পী যার কোনো ভুল নেই বা ত্রুটি নেই। এই মানুষটি, একজন শিল্পীর কিন্তু চোখ, তার দৃষ্টি একটু ভিন্ন রকম হয়। কোন একটা মেয়েকে পছন্দ করে, একটা মেয়েকে তার খুবই খুবই ভালো লাগে। সে মেয়েটির নাম ছিল লুক্রেশিয়া। তোমরা ভাবতে পারো লুক্রেজিয়া, বাট ইউ শুড কল হার লুক্রেশিয়া। তো এই লুক্রেশিয়া মেয়েটা একজন, এর আগে বিয়ে হয়েছিল। ওনার হাজবেন্ড একজন টুপি বিক্রেতা ছিল, হ্যাটার বলতে পারো, এই সেইটা বলতে। ওনার হাজবেন্ড টুপি বিক্রি করতো। হাজবেন্ড মারা যায় সামহাউ। দেন অ্যান্ড্রিয়া ডেল সার্টো, এই হ্যাটার এর বউ যে আর কি লুক্রেশিয়া, তাকে বিয়ে করে। এবং এই মেয়েটা ছিল হচ্ছে অসম্ভব সুন্দরী, অতিরিক্ত বেশি সুন্দরী। এবং আন্দ্রেয়া ডেল সার্টো ওনার জাস্ট চেহারায় ফ্যাসিনেটেড হয়েই তাকে বিয়ে করে। তো তাদের সম্পর্ক প্রায় 12 ইয়ার্স চলছে, 12 বছর। এবং এই 12 বছর ধরে তাদের মধ্যে খুবই ঝগড়া হয়, ঝামেলা হয়, কি নিয়ে ঝামেলা হয় সব নিয়ে। তো কবিতাটা যখন শুরু হয় তখন আন্দ্রেয়া ডেল সার্টোকে আমরা দেখতে পাই যে লিপ্রেসিয়াকে সে বলছে যে তুমি থামো, আমার সাথে ঝগড়া করো না, ঝামেলা করো না, একটু চুপ থাকো, আমাকে একটু কাজ করতে দাও। ঠিক আছে, জানো, লিপ্রেসিয়া তার বয়ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তার আবার আত্মীয় হয়, কাজিন, এই ছেলেটার সাথে সে পরকিয়া করে লিপ্রেসিয়া। সেই ছেলেটা লিপ্রেসিয়াকে বলছে যে আমার অনেকগুলো পেইন্টিং দরকার, সম্ভবত 4টে অথবা 5টা, আমরা কোয়েশ্চেন করার সময় এগুলো
ডিটেলসে জানবো। আজকে আমরা গল্পের মধ্যে জাস্ট গল্প, বেশ কয়েকটা পেইন্টিং চাই, বলে যে আমাকে তোর হাজবেন্ড তো অনেক ভালো ছবি আঁকে, ওকে দিয়ে আমার কয়েকটা ছবি আঁকায় দে। তো সে কাজটা নিয়েছে, আন্দ্রেয়া ডেল সার্টোকে দেয়, কে আন্দ্রেয়া ডেলের বউ। ঠিক আছে, দেওয়ার পরে আন্দ্রেয়া ডেলকে বলে যে এটা করে দাও, তোমাকে করে দিতে বলছে, যেভাবে সেভাবে করে দাও, টাকা পয়সার কোনো কথা বলবে না, সে যদি দেয় দিবে, তা দিবে, সেটাই করতে রাখতে হবে, এবং নির্দিষ্ট যে টাইমের মধ্যে চেয়েছে সেটার মধ্যেই দিতে হবে। এভাবে তার ছবি, তার নিজের বয়ফ্রেন্ডের দেওয়া কিছু ছবি আছে। আন্দ্রেয়া ডেল কি উত্তর দেয় জানো? বলছে হ্যাঁ, তুমি যেটা যেভাবে বলছো আমি সেভাবেই দিবে। একটা ফেভার আমাকে করবে প্লিজ। আন্দ্রেয়া ডেল সার্তো তার বই লিখবে, সে আমাকে বলছে যে আমাকে একটা ফেভার করবে প্লিজ, একটা হেল্প করবে প্লিজ, আমার সামনে একটু বসো, আমি জাস্ট তোমাকে দেখবো। কতক্ষণের জন্য? বলে যে জাস্ট আধ ঘন্টার জন্য, মাত্র 30 মিনিট আমি তোমাকে দেখতে চাই। ভালো। উনি অনেক কথা বলে, বলে যে আসলে ভাঙা মন নিয়ে ছবি আঁকা যায় না, কারণ তোমার ওয়াইফ, তার বয়ফ্রেন্ডের জন্য ছবি আঁকাতে হাজবেন্ডকে যদি প্রেশার দেয়, ওই হাজবেন্ডের মন কি অবস্থা। অনেক অনেক ঘটনা বলে, কিন্তু লিপ্রেটিয়া তাকে এই আধা ঘন্টার সময়টাও ভালো একটা সময় তাকে দিতে রাজি না। এটা একটা ড্রামাটিক মনোলগ ছিল। আমরা গল্পের মধ্যে মধ্যে টেক্সটের কথাও জানবো। ড্রামাটিক মনোলগ হচ্ছে এখানে শুধু আনফেয়ার ওই একা একাই কথাগুলো বলে, নাটকীয় ভঙ্গিতে বলে, লিপ্রেটিয়া কোনো উত্তর দেয় সেটা আমরা কবিতার করতে পারবো না, কিন্তু আন্দ্রেয়া ডেলের কথোপকথনের মধ্যে আমরা বুঝতে পারবো। এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ, একজন মানুষ শুধু কথা বলে। তো আন্দ্রেয়া ডেল কিছু কিছু ঘটনা বলতে থাকে লিপ্রেজিয়াকে, যে দেখো তোমাকে আমি এর আগে তোমাকে আমি এই বাড়িটা বানিয়ে দিয়েছিলাম। এই বাড়িটা কিভাবে বানাইছে জানো? শোনো, ইটালির কিং, রাজা রাজা আন্দ্রেয়া ডেল সার্টোর চিত্রকর্ম, শিল্পী, মানে ছবি আঁকা গুলো দেখে রাজা খুব পছন্দ করে। তো তখন রাজা ওকে বলে যে তোমাকে আমি অগ্রিম পেমেন্ট দিয়ে দিচ্ছি, অনেক টাকা দিয়েছি, তুমি আমার প্রাসাদটার ছবি এঁকে সুন্দর করে দিবে। আন্দ্রেয়া ডেল সার্টো এতটাই সুন্দর, হি ওয়াজ এ ফল্টলেস পেইন্টার, এতটাই সুন্দর আঁকতো যে রাজা তাকে অগ্রিম পেমেন্ট দিয়ে দেয়। সেই টাকাটা নিয়ে যখন আসে, তার বউ তাকে বলে যে না, এই টাকাটা আমাকে দাও, আমি বাড়ি বানাবো। টাকাটা মেরে দেয়, কিছু করার নেই, বউ তাকে যেটা বলতো সে সেটাই করতো। কাইন্ড অফ ডোমেস্টিক হাজবেন্ড। তো সেই টাকাটা দিয়ে এখন রাজার টাকা যদি তুমি মেরে দাও, আন্দ্রেয়া যদি মেরে দেয়, রাজা তাকে কি করবে? সে রাজার কাছে মুখ দেখাতে পারছে না, রাজার ওই রাজ্য মানে ওই এলাকাতেই সে যায় না, পালিয়ে আসে আর কি। সে একটু একটু ছবি টবি আঁকে, টাকা পয়সা যা পায় সেটা দিয়ে তাদের সংসার চলে। এবং আরেকটা ঘটনা ঘটে, এই টাকাগুলো কোথায় যায় জানো? এই আন্দ্রেয়াদের যে ছবিগুলো আঁকে, যে টাকাগুলো পায়, সেই টাকাটা চলে যায় হচ্ছে তার এই বয়ফ্রেন্ডের কাছে, অর্থাৎ মেয়েটা নিয়ে দিয়ে দেয়। মাঝখানে আরো কিছু কথা, আন্দ্রেয়া ডেল হচ্ছে উনি একটা কথা বলে যে দেখো, লিওনার্দো দা ভিঞ্চি ওনার নাম শুনছো, রাফায়েল ছিল, আরো কয়েকজন পেইন্টারের নাম শুনছো, বলে যে ওরাও পেইন্টার, ওরাও অনেক সুন্দর আঁকতে পারে, অনেক নিখুঁত আঁকতে পারে, পৃথিবী কিন্তু শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন। আন্দ্রেয়া ডেল বলে যে ওদের ছবিটা আমি হাতে নিয়ে আমি আঙুল দিয়ে দেখাই দিতে পারি যে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে সমস্যা আছে, আমি এগুলো ঠিকই করে দিতে পারি। কারণ কি জানো? ওরা আমার মতো এতটা নিখুঁত ছবি আঁকতে পারে না। আমি চোখ দিয়ে যা দেখি, আমি মনে যেটা ভাবি, আমি সেটাই ছবিতে প্রকাশ করতে পারি, ক্যানভাসে আঁকতে পারি। কিন্তু তারপরেও আমার ছবিটার দিকে তাকালে এই ছবিটাকে মৃত মনে হয়। আন্দ্রেয়া ডেল এই কথাগুলো বলছেন, আমার ছবিটার দিকে মানুষ তাকালে এই ছবিটাকে মৃত মনে হয়, কিন্তু রাফায়েল বা লিওনার্দো দা ভিঞ্চি ওদের ছবির দিকে তাকালে ওই ছবিগুলোকে জীবন্ত মনে হয়, মনে হয় যেন একটা স্পিরিচুয়াল টাচ আছে। কেন বলতে পারো লিপ্রেজিয়া? লিপ্রেজিয়া জিজ্ঞেস করে হ্যাঁ, ওর কোনো গুরুত্ব নেই লিপ্রেজিয়া। আন্দ্রেয়া ডেল তখন বলে যে তাদের ছবিতে একটা ডিভাইন টাচ আছে, স্বর্গীয় একটা ছোঁয়া আছে, বসলে ডিভাইন টাচ। এভাবে লিপ্রেজিয়াকে জিজ্ঞেস করে, লিপ্রেজিয়া তো এসবের ধান ধারে না, এই কি পেশাল বারে দিবা, কি বলতে চাস বল কি আসলে? বলে যে হ্যাঁ, ওরা ছবি যেভাবেই আঁকুক ওদের মনে প্রশান্তি আছে, কারণ তার যে ভালোবাসার মানুষটা তাকে সে সাপোর্ট দেয়, এই শিল্পীদেরকে তাদের ভালোবাসার মানুষগুলো সাপোর্ট দেয়। কিন্তু আমি নিজে তোমার থেকে আমি কোনো ধরনের সাপোর্ট পাই না। এখানে উনি এই কথাটা বলে যে এই জন্যই ভাঙা মন নিয়ে ছবি আঁকা যায় না, ছবি আঁকতে গেলে একটা ভালো মন দরকার। অবশ্যই এই কথাটা একটু আলাদা, তোমার মন যত ভেঙে যাবে, তোমার কবিতা, তোমার লেখা, তোমার ছবি তত সুন্দর হবে। যাই হোক, তো এরকম কিছু কথা হয়। উনি আবার একটা সময় দুঃখ করে বউয়ের কথা বলে যে তুমি তুমি হচ্ছে ফোলার স্পাই,
পোলার মানে হচ্ছে পাখি শিকারী, পাখি শিকারীদের যে পাখি চুড়েল আওয়াজ। লিপ্রেজিয়াকে আন্দ্রেয়া বলে যে তোমার কণ্ঠ হচ্ছে সেই সমস্ত শিকারী পাখিকে যে সুরেলা সুন্দর বাজনা, ওই বাজনার মতো। এই কথাটা শুনে লিপ্রেজিয়া অবাক হয়। এটা আমাদের কোনো এক্সপ্লেইন দেওয়া নেই, তবে এক্সপ্লেইন বিষয়টা এরকম, মানে আন্দ্রেয়া বলতে চাচ্ছে যে মূলত তুমি আমাকে এই চেহারা, সুরের মাধুর্য, কথা দিয়ে আমাকে পাগল করছো ঠিকই, কিন্তু আমি শিকারির জালে ফেঁসে যাওয়ার মতো ফেঁসে গেছি, আটকে গেছি। ওকে, আমরা স্টোরি শেষ করে দেই এখনো। মূল ঘটনাতে আমরা যাইনি, মূল ঘটনা তোমার হার্ট টাচ করবো। তারপরে উনি হচ্ছে ছবিগুলো আঁকে, প্রত্যেকটা ছবি মেবি আমরা কোশ্চেনের মতো করবো। তো এই ছবিগুলো যেরকমটা যেভাবে দেওয়ার কথা ছিল সেরকমটা দেয়। ফাইনালি একদম শেষের যে ঘটনাটা, এইগুলো আমি যে লাস্টের কথাগুলো বলছি এগুলো কবিতার মধ্যে নেই। আমার কাছে এতটাই ভালো লেগেছিল এটা যে আমি অন্যান্য বই থেকে ঘাটাঘাটি করে যত রস্তকে করেছি, কিন্তু তোমরা এই রেফারেন্সের ঘটনাগুলো বা আশেপাশে যে গল্পগুলো মানে বইও নেই সেগুলো আমরা ওই জায়গায় খাতায় লিখতে পারবো, কোনো প্রবলেম। লিটারেচার হ্যাজ দিস ফ্রিডম, এই ফ্রিডমটা তোমার আছে, তুমি ছোট্ট তথ্য যেটা সেটা তুমি লিখতে পারো। তো যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় যে অনেকদিন পরে লিউক্রেজিয়া অ্যান্ড্রিয়া ডেল সার্টোকে ছেড়ে চলে যায়। কোথায় চলে যায়? তার বয়ফ্রেন্ডের কাছে। বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে যে তুমি আমাকে আমার সাথে প্রেম করতে এতদিন করে, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছি। ওই আন্দ্রেয়াকে ছেড়ে চলে আসছে। আন্দ্রেয়াকে আমি একবার বুড়া বলছিলাম, খুব একটা বুড়া না, বয়স মোটামুটি যেরকম হওয়া উচিত তার চেয়ে 2-1 বছর বেশি, খুব বেশি বুড়া না। তো তখন ওর বয়ফ্রেন্ড, লিউক্রেসিয়ার বয়ফ্রেন্ড ওকে বলে যে তুই আন্দ্রেয়াকে ছেড়ে চলে আসছিস। লিউক্রেসিয়া বলে হ্যাঁ, আমি তোমার জন্য চলে আসছি। বলে যে তাহলে কি তোর এখন টাকা পয়সা আছে? লিপ্রেজিয়া বলে না, আমি তো টাকা পান্ডের কাছেই পাইতাম। তখন লিপ্রেজিয়ার বয়ফ্রেন্ড এসে বলে যে তাহলে তোর দিয়ে আমি কি করবো, আমি তো তোর সাথে সম্পর্ক করতে টাকার জন্য, টাকা নিয়ে কি করতো, ও হচ্ছে জুয়া খেলতো আর মদ খেলতো। লাস্ট থেকে বের করে দেয়, তাড়িয়ে দেয় লিপ্রেজিয়াকে। জাস্ট দেখো এই যে একটা সিচুয়েশন, লিপ্রেজিয়াকে যে রিজেক্ট করলো তার বয়ফ্রেন্ড, জাস্ট এই রিজেকশনটা পাওয়ার পরে 1 সেকেন্ডের মধ্যে লিপ্রেজিয়ার পুরো দুনিয়াটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ওর মাথার মধ্যে তখন পুরো রিয়েলাইজেশনটা আসতে থাকে যে আন্দ্রেয়া ডেল সার্টোকে যে আমি এই 12 ইয়ার্স ধরে এত টর্চার, এত মানসিক প্যারা, এত গালিগালাজ, এত কিছু করছি, এই মানুষটা আমাকে তারপরও 1 সেকেন্ডের জন্য আমাকে ভালোবাসা বন্ধ করে নাই। এই মানুষটাকে আমি পেলে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে আসছে, ফাইনালি আমি কি পেলাম তোমার জানো। আরো কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে এটাও আমি অন্য একটা বইয়ে ঘাটাঘাটি করতে পেরেছিলাম যে লিকুইসের ফাইনালি আসলে লাইফে কি হয়েছিল। তোমরা ভাবতে পারো যে ভাই এটা স্টোরিটা আসলে রিয়েল লাইফ স্টোরি কিনা। হ্যাঁ, এটা রিয়েল লাইফ স্টোরি বেসড একটা গল্প। তো লিকুইসের ফাইনালি কি ঘটেছিল জানো? লিকুইসের ফাইনালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে লিকুইসে আর ফেরত যেতে পারে না তার হাজবেন্ডের কাছে। ওর মনের মধ্যে আর আর যাওয়ার মানে ওই ইচ্ছাটা হয় না যে আমি কোন মুখ নিয়ে যাবো তার কাছে, যাকে আমি এতটা টর্চার করছি, এত অত্যাচার করছি, এত অপমান করছি, ওনার কাছে আমি কিভাবে ফেরত যাবো। তো লিপ্রেজিয়া তার লাস্ট লাইফ গুলো একা কাটায়। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে লিপ্রেজিয়া যখন মারা যায় তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে মুখে 1 গ্লাস পানি তুলে দেওয়ার জন্য কেউ ছিল না। তো এটা আসলে কি বলে, ন্যাচারাল জাস্টিস বলে কিনা জানি না, তবে আমার বিশ্বাস যে আন্দ্রেয়া ডেল সার্টো একজন পেইন্টার হিসেবে, একজন লেখক, একজন কবি, এরা কখনো মানুষকে অভিশাপ বা মানুষের খারাপ চায় না। বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় না যে আন্দ্রেয়া ডেল সার্টো তাকে কোনো অভিশাপ দিয়েছে, তবে অনেক সময় হয়তো বা এরকম অভিশাপ বা এরকম একটা বিষয় কাজে লেগে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্প। আর আমরা নর্মালি হচ্ছে গল্প এভাবে পড়ি। আর তোমরা জানো যে কবিতা থেকে কিন্তু গল্পর সামারি টাইপের কোয়েশ্চেন আসে না। গল্প থেকে মানে কবিতা থেকে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট। সেই কারণে আমরা কোয়েশ্চেন নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করি, এবং কোয়েশ্চেন গুলো আমরা আবার শিট থেকে বা গাইড থেকে লাইন বাই লাইন পড়ে দিই। সেটা সহ সম্পূর্ণ কোর্স পেতে চাইলে ডেসক্রিপশনে দেখো আমার ফোন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, আমাকে মেসেজ করতে হবে, মেসেজ করলে কোর্স নিয়ে নিতে পারো। বিকাশ পেমেন্টের মাধ্যমে খুবই ইজি অ্যাক্সেস, জাস্ট আমি একটা লিঙ্ক দিয়ে দিলে তোমরা ওখান থেকে সব ভিডিও সিরিয়াল মধ্যে পেয়ে যাবে। তো আজকের গল্পটা এরকমই। আমার ধারণা যে তোমাদের হয়তো বা গল্পটা অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ। My work is easy because I use ClickUp. Here's how I keep track of all my tasks. I start by brain dumping everything I need to get done in a list view. Next, I set a priority and a due date to keep things on track. I create custom statuses to organize my progress exactly how I want it. I like to add the action items field
so AI can show me the next steps. I have my teammates as watchers, so they're in the loop. Look how it makes work easy, from personal projects to running a multi-billion-dollar company. গো মাই লাভ, গো মাই লাভ, এই কথাটা আমরা কোথায় শুনেছি যেন? ইয়েস, এইটাই হচ্ছে অ্যান্ড্রিয়া ডেল সার্টোর কবিতায় উনি তার ওয়াইফকে বলেছিলেন। বাট কেন বললেন? এত কথাগুলো কোথায় থেকে আসছে? চলুন দেখে নিই আমরা। অ্যান্ড্রিয়া ডেল সার্টোর লিখেছেন রবার্ট ব্রাউনিং, আমাদের যে ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিং, ওনার লেখা অ্যান্ড্রিয়া ডেল সার্টো। তো আমি জানি রবার্ট ব্রাউনিং মূলত ড্রামাটিক মনোলগের জন্য খুবই ফেমাস একজন পার্সন। ওকে, তো এই কবিতাটাও কিন্তু ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগটা কি, রাইট? আমরা এটা জানি যে ড্রামাটিক মনোলগ হচ্ছে একজন স্পিকার, উনি হচ্ছে গিয়ে একাই কথা বলে যাবেন, আর বেশ কিছু মানে সিঙ্গেল স্পিকার আর হচ্ছে সাইলেন্ট লিসেনার। যারা লিসেনার থাকবে তারা সাইলেন্ট থাকবে। তো ওইখানে অ্যান্ড্রিয়া ডেল সার্টোর যে মানে গল্পের কবিতার যে নায়ক, তিনি হচ্ছেন অ্যান্ড্রিয়া ডেল সার্টো। উনি এখানে স্পিকার আর এখানে লিসেনারটা কি, রাইট? লিসেনার হচ্ছে তার ওয়াইফ লুক্রেজিয়া, দ্য ফ্ললেস বিউটি লুক্রেজিয়া। তো অ্যান্ড্রিয়া ডেল সার্টোটা কে? অ্যাকচুয়ালি উনি হচ্ছেন একজন ফল্টলেস পেইন্টার, বা উনি হচ্ছেন একজন ইটালিয়ান পেইন্টার আর কি। ফল্টলেস পেইন্টার আমরা কাকে বলতে পারি? তার পেইন্টিংটা কত সুন্দর হতে পারে! অ্যাকচুয়ালি একজন চিত্রশিল্পীর কিছু মনের আবেগ অনুভূতি, তার আসলে চিত্রটা আমরা কোথায় থেকে আমরা ইন্সপায়ার্ড হই, কিভাবে চিত্রটা আমাদের চিত্রটা কিভাবে লাইফ হয়, জীবন্ত হয়, সেই জিনিসটার আজকের কবিতাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে অ্যান্ড্রিয়া ডেল সার্টোর ওয়াইফ লুক্রেজিয়া, সে হচ্ছে গিয়ে, আমি তো বলছি ফ্ললেস বিউটি, খুবই সুন্দর সুন্দর তার একজন ওয়াইফ। তো অ্যান্ড্রিয়া ডেল সার্টোর সঙ্গে লুক্রেজিয়ার অলওয়েজ কি হতো, একটা ঝগড়া বা কোয়ারেলিং লেগে থাকতো, বিকজ লুক্রেজিয়া কিন্তু অ্যান্ড্রিয়া ডেল সার্টোকে লাইক করতো না, তাকে পছন্দ করতো না। বাট সার্টো কিন্তু লুক্রেজিয়াকে খুব বেশি ভালোবাসতো, মানে অনেক বেশি, যত বেশি ভালোবাসা যায় আর কি। আর সব বলে রাখা ভালো, লুক্রেজিয়া কেন অ্যান্ড্রিয়া ডেল সার্টোকে ভালোবাসতো না? বিকজ তার কিন্তু একটা বয়ফ্রেন্ড ছিল। তার বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে তার কাজিন, তার মামাতো ভাই আমরা ধরে নিতে পারি। তো এই কবিতাটার যে সেটিং এর শুরুতে আমরা দেখতে পাবো যে অ্যান্ড্রিয়া ডেল সার্টো তার ওয়াইফ লুক্রেজিয়ার সঙ্গে কথা বলছে, এবং তার বয়ফ্রেন্ড তার কাজিন কি করছে, বাইরে সিটি দিচ্ছে। এইরকম একটা সেটিং দিয়ে শুরু হবে। তো অ্যান্ড্রিয়া ডেল সার্টো তার ওয়াইফকে বলছে যে প্লিজ একটু তুমি আমার পাশে বসো, সন্ধ্যার টাইমে আমার পাশে একটু বসো, আমাদের মধ্যে যে ঝগড়া অভিমান হয়, আমি আর তোমার মানে আমি টায়ার্ড তোমার সঙ্গে ঝগড়া করতে করতে, আমি তোমার সঙ্গে আর ঝগড়া করতে চাই না, প্লিজ আমার পাশে একটু তুমি বসো এবং তোমার হাতটা একটু আমাকে দাও। অ্যান্ড্রিয়া ডেল সার্টো তার ওয়াইফের হাতটা ধরে তার হাতের ফিলিং, মানে হাতটা ফিল করছে, এবং তার কাছে হাতটাই যেন মনে হচ্ছে যে পুরো একটা বডি। এবং ইভেন সে চিন্তা করছে যে তার লোকটি যে হাতটা পারে একজন মানুষের মানে হৃদয়কে মোচড় দিতে, তার হাতটাই যেন একটা পুরো লাইভ বডি তার কাছে মনে হচ্ছে। তো অ্যান্ড্রিয়া ডেল সার্টো একজন অনেক বেশি ভালো পেইন্টার ছিলেন, বিখ্যাত পেইন্টার। সে সময় আরো তার যে সমসাময়িক পেইন্টার ছিল রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো, তাদের চেয়েও অনেক বেশি ভালো পেইন্টার ছিলেন অ্যান্ড্রিয়া ডেল সার্টো। উনি প্রথমে কিন্তু ফ্রান্সে বসবাস করতেন, এবং ফ্রান্সের লয়াল কোর্টে উনি কিন্তু পেইন্টিং করতেন। সেখানে তার পেইন্টিং এ এত বেশি ডিমান্ড ছিল, তার পেইন্টিং থেকে তিনি যে অর্থ ইনকাম করতেন সেটা থেকে তিনি অনেক ভালো চলতে পারতেন। এবং তার ওয়াইফ লুক্রেজিয়া, সে কিন্তু অর্থের প্রতি প্রচন্ড তার লোভ ছিল, সে শুধু চাইতো তার হাজবেন্ডের কাছ থেকে সে অর্থ নিবে, এবং তার সে টাকা পয়সা গুলো তার কাজিন বা তার বয়ফ্রেন্ড কে দিবে। তার কারণ তার বয়ফ্রেন্ড একটা ঋণও ছিল, সেই ঋণটা সে শোধ করতে চায়। তাহলে তার বয়ফ্রেন্ডের ঋণ সে শোধ করতে চাচ্ছে তার কাছ থেকে টাকা নিয়ে। তো অ্যান্ড্রিয়া ছাত্র বাবা মা কিন্তু একসময় অর্থের অভাবে, মানে অর্থের টানাপোড়েনে, অর্থের অভাবে মারা গেছে। সে অ্যান্ড্রিয়া ছাত্র কিন্তু আজ অনেক ইনকাম করে। ইভেন উনি যখন ফ্রান্সে ছিলেন, ফ্রান্সের রয়্যাল কোর্ট থেকে তার ওয়াইফ চাইলে যে আমরা ফ্রান্সে থাকতে চাই না, আমি ইটালিতে গিয়ে বাস করতে চাই। তো সার্টো তার ওয়াইফকে কত বেশি ভালোবাসতো যে সে কিন্তু তার ওয়াইফের জন্য ইতালিও চলে আসলো। আর যখন চলে আসলো ওই সময় তখন ফ্রান্সের রাজা তাকে কিন্তু কিছু টাকা পয়সা দিয়েছিলেন, মানে যথেষ্ট পরিমাণে।
তাকে ফিনান্সিয়াল হেল্প করেছিলেন, যাতে করে ইতালিতে গিয়ে তিনি ইতালির সব সিনারি গুলো দেখে বুঝে এসে তাকে আবারও সেগুলো পেইন্ট করে দেয়। এজন্য তাকে কিন্তু যথেষ্ট অর্থ দিয়েছিলেন। আর অ্যান্ড্রিয়া সার্টো সেই টাকা দিয়ে সে তার ওয়াইফের পছন্দ মতো একটা সুন্দর বাড়ি তাকে কিনে দিয়েছিলেন, জাঁকজমক একটা বাড়ি তার ওয়াইফকে কিনে দিয়েছিলেন। এবং অ্যান্ড্রিয়া সার্টো কিন্তু আর ফ্রান্সে ফিরে যাননি, কারণ তার ওয়াইফ ফিরে যেতে চাননি। তো এই জায়গায় দেখা যায় যে অ্যান্ড্রিয়া সার্টো কিন্তু তার ওয়াইফের জন্য ফ্রান্সের রাজাকে চিট করলেন, কারণ তার টাকাগুলো কিন্তু তিনি আত্মসাৎ করেছেন, তিনি আর ব্যাক চাননি। তো এইখানে কিন্তু অ্যান্ড্রিয়া সার্টো তার নিজের কাছে নিজে অপরাধী, উনি রুম থেকে বের হতে পারছেন না, কারণ ওনার কাছে মনে হচ্ছে আমি যদি বের হই তাহলে ফ্রান্সের রাজার মানে কোনো কেউ যদি আমাকে দেখে ফেলে, আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা নিয়ে তিনি স্বস্তি পাচ্ছেন না। আবারও তিনি স্বস্তি পাচ্ছেন না। তার ওয়াইফ কিন্তু তার প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই, অ্যান্ড্রিয়া সার্টোর প্রতি তার ওয়াইফের কোনো ইন্টারেস্ট নাই। তার ওয়াইফের শুধু একটা ইন্টারেস্ট, তার কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নিবে এবং সেগুলো সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে স্পেন্ড করবে। তো অ্যান্টনিও সার্টো তার ওয়াইফকে জাস্ট বলছে যে আমার পাশে একটু বসো। তো ওর ওয়াইফের মাঝে খুব বেশি ছটপট আমরা লক্ষ্য করি, কারণ বাইরে সিটি দিচ্ছে তার বয়ফ্রেন্ড, সে তার বয়ফ্রেন্ডের কাছে যাবে। বাট সে কিন্তু বলছে তার এখানে যে টাকাগুলো পাবে সে কিন্তু তার বয়ফ্রেন্ডকে দিবে। তারপরেও অ্যান্টনিও সার্টো নিঃস্বার্থ ভাবেই তাকে তার বয়ফ্রেন্ডের জন্য ছবি এঁকে দিচ্ছে। মানে একজন ছেলে মানুষের এখানে কতটা বেশি উদারতার পরিচয় ভিক্টোরিয়ান এজে দেখা যাচ্ছে। এবং এইখানে মূলত রাইটার বোঝাতে চেয়েছেন এই সময়ে ভিক্টোরিয়ান এজে নারীদের যে মোরাল অবক্ষয়টা কতটা বেশি। তার হাজবেন্ডের কাছে পেইন্ট করে নিচ্ছে তার বয়ফ্রেন্ডের জন্য, কিন্তু তার হাজবেন্ড তাকে পেইন্ট করে দিবে কারণ সে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তার জাস্ট রিকোয়েস্ট যে তুমি আমার পাশে একটু বসো, তো আমার হাতের উপর তোমার হাতটা একটু রাখো। এবং আমরা কি করি, ফ্লোরেন্সের সার্ভের যে সৌন্দর্যটা আমরা একটু জানালা দিয়ে বসে একসঙ্গে উপভোগ করি। কারণ যদি একটু তার কাছ থেকে সে ইন্সপায়ার হতে পারে তাহলে কিন্তু অ্যান্ড্রিয়া সার্টো অনেক ভালো ছবি ড্রয়িং করবে। উনি এমনিতেই অনেক ভালো ছবি ড্রয়িং করেন, বাট ইদানিং কালে তার ছবিতে কি পাওয়া যাচ্ছে না, কোনো লাইট পাওয়া যাচ্ছে না, প্রাণ পাওয়া যাচ্ছে না। একটা ছবি জাস্ট একটা মূর্তির মতো একটা ছবি, এখানে কোনো প্রাণ, ছবির মধ্যে যে প্রাণ সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকজ কি, কারণ তার ওয়াইফ তার চেয়ে মানে মানসিক ভাবে অনেক দূরে আছে। সে যদি জাস্ট, সে মনে করছে তার ওয়াইফকে তার একটা মডেল, ওর ওয়াইফ যদি তাকে জাস্ট একটা সুন্দর স্মাইল করে, একটা সুন্দর হাসি দেয়, তার হাসিটাই তার কাছে আহ পেইন্টিং এর জন্য অনেক বেশি একটা প্রেরণা হয়ে দাঁড়াবে। সে যদি একটা মডেলকে ফলো করে তাহলে তো মডেলকে অনেক টাকা দিতে হবে। সেক্ষেত্রে তার ওয়াইফই তার মডেল হিসেবে কাজ করবে, সেটা সে বিলিভ করছে। তাহলে হবে কি, তার টাকাটাও বেঁচে গেল এবং সে একটা ওয়াইফের একটা সুন্দর হাসি দিয়ে হাজার হাজার পেইন্ট করতে পারবে। এটা তিনি তার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করছেন। বাট ওনার ওয়াইফের তো মাথায় একটাই টেন্ডেন্সি, তার কাছ থেকে টাকা নেবেন এবং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে টাকা দিয়ে টাইম স্পেন্ড করবেন। তো অ্যান্ড্রিয়া সার্টোর যে মানসিক অশান্তি, তার ওয়াইফকে সে প্রচন্ড ভালোবাসেন এবং তিনি পছন্দ করে তার ওয়াইফকে বিয়ে করেছিলেন। বাট তার ওয়াইফই পারতো যে তাকে মাইকেল রাইফেল রাফায়েল বা মাইকেঞ্জেলের চাইতে অনেক বেশি উপরে নিয়ে যেতে। উনি উপরে ছিলেনও, বাট আস্তে আস্তে তার ছবিগুলো ডিক্লাইন হচ্ছে, অবক্ষয় হচ্ছে, কারণ তার ছবিতে কোনো প্রাণ নেই। এমনকি অ্যান্ড্রিয়া সার্টো বলছেন যে আমি যখন স্বর্গে যাব, মানে মৃত্যুর পরে আর কি, স্বর্গে গিয়ে আমি নিশ্চয়ই অনেক ভালো ছবি ড্রয়িং করবো, সেইখানে আমার ছবিতে লাইফ থাকবে, সেখানে আমি রাফায়েল মাইকেঞ্জেলের চেয়ে অনেক ভালো কিছু করব। বাট উনি আবারও ভাবছেন আচ্ছা, স্বর্গেও তো আমার সঙ্গে লুক্রেজিয়া থাকবে, আর লুক্রেজিয়া থাকলে তো সেম কাহিনী, ও সে তো, আমি তো তার কাছ থেকে ইন্সপায়ার্ড হতে পারবো না, তাহলে সেখানেও আমার ছবিগুলোতে কি হবে না, প্রাণ পাবে না। এই যে তার হচ্ছে কি একটা মানে মানসিক ভাবে ভেঙে পড়া। অ্যাকচুয়ালি এখানে একজন নারী পারে একজন আহ পুরুষকে সর্ব কিছু দিয়ে হেল্প করতে, তাকে মানসিক সাপোর্ট, একটা ওয়াইফের কাছ থেকে মানসিক সাপোর্ট পেলে তার হাজবেন্ড যে পৃথিবী জয় করতে পারে সে বিষয়টি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ইভেন এখানে রাফায়েল মাইকেঞ্জেল এদের কিন্তু কোনো ওয়াইফ ছিল না, তখন আমি সার্টো বলছি তাদের ড্রয়িং মনে হয় এজন্যই এত সুন্দর, কারণ তাদের কোনো ওয়াইফ নাই। তারা ইন্সপাইরেশনটা কোথায় থেকে পায়, হেভেন থেকে নিতে পারে। বাট আমার তো ওয়াইফ আছে, আমি তো ইন্সপাইরেশন হেভেন থেকে নিতে পারছি না। আর তার ওয়াইফও তাকে ইন্সপায়ার্ড করছে না, সেই কারণে কিন্তু তিনি এত বেশি পিছিয়ে পড়ছেন। তিনি কিন্তু এই কথাগুলো বারবার বলেছেন। অ্যান্ড্রিয়া সার্টো লাস্ট পর্যন্ত তার ওয়াইফকে বললো যে ঠিক আছে, তুমি যখন আমার কাছে থাকতেই চাও না, তোমার জন্য আমি এত করেও, এত তোমার জন্য এত সুন্দর বাড়ি কিনে দিয়ে
ফ্রান্সের রাজাকে চিট করে এত পেন্টিং করে দিয়ে তোমার বয়ফ্রেন্ডের জন্য পেন্টিং করে দিয়ে সবকিছু করে দেওয়ার পরেও যেহেতু তুমি আমার কাছে থাকতে চাও না, আমি তোমাকে ধরে রাখতে পারছি না, লাস্টে কবি বলেন যে গো মাই লাভ। শেষ পর্যন্ত কবি বাধ্য হয়ে হোক আর তার উদার মনের পরিচয় হয়ে হোক লাস্ট পর্যন্ত তুমি এরকম বললেন যে ঠিক আছে যাও, তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাও। ওই সময় তিনি বলছেন যে গো মাই লাভ, তার ভালোবাসার মানুষটাকে তিনি লাস্ট পর্যন্ত বিদায় দিতে বাধ্য হলেন বা বিদায় দিয়ে দিলেন। এইভাবে এই কবিতাটা শেষ হয়, এন্ডিও ডেল সার্টো বাই রবার্ট ব্রাউনিং। তো এখানে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান এজে যে নারী পুরুষদের মধ্যে যে ব্যাপার স্যাপারগুলো সেখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে একজন নারীর কতটা মোরাল অবক্ষয় ছিল এবং নারী চাইলে পারে আহ একজন পুরুষকে তার পৃথিবীটা জয় করাতে। তো ডিয়ার লার্নার্স, ছিলেন রেডেল সার্টো নিয়ে আজকের ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। I knew I was underwater. I just didn't realize I was this underwater. If you're stressed about your paper, just get Grammarly. আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। এটি একটি ভিক্টোরিয়ান পোয়েট্রি। কবিতাটির নাম হচ্ছে আন্দ্রে দেল সার্তো, লিখেছেন রবার্ট ব্রাউনিং। আন্দ্রে দেল সার্তো ছিলেন একজন পেইন্টার। তিনি চিত্রকর্ম করতেন। তার বিশেষ একটি গুণ হলো যে তার চিত্রে কোনো ভুল থাকতো না, তাই তাকে বলা হতো দ্য ফল্টলেস পেইন্টার। তার সমসাময়িক এরকম আরো কিছু চিত্রশিল্পী ছিলেন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো। তো এদের সাথে তারও তুলনা করা চলে, তার চিত্রকর্ম এরকম সুন্দর ছিল। কবিতাটির প্রথমে আমরা দেখতে পাই তিনি তার প্রিয়তম স্ত্রীকে বলছেন যে একটু শান্ত হও, একটু বসো। তার স্ত্রীর নাম ছিল লুক্রেজিয়া। লুক্রেজিয়া খুব ক্রেজি ছিল এবং খুব ঝগড়াটে ছিল। সবসময় আন্দ্রে দেল সার্টোর কাছে সে ঝগড়া লেগেই থাকছে। তো আমরা এই কবিতার প্রথমেই দেখতে পাই আন্দ্রে দেল সার্টো তার ওয়াইফকে বলছে যে তুমি একটু বসো, একটু শান্ত হয়ে আমার পাশে বসো, কিছুটা সময় ঝগড়া বিবাদ ছাড়া একটু শান্তভাবে আমার পাশে বসো। তুমি যে ছবিটা চাও আমি সেটা এঁকে দিচ্ছি। তুমি জানো যে আমার ছবিতে কোনো ভুল হয় না, আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি। আমার যে আর্ট স্কিল সেটি অন্যদের তুলনায় অনেক বেশি ভালো, কিন্তু আমার ছবিতে কোনো প্রাণ নেই, কোনো জীবন নেই। আমার ছবিতে উচ্ছলতা নেই, কোনো উচ্ছ্বাস নেই। কেন জানো? কারণ আমার মনের মধ্যে সেরকম ভালো লাগাটা কাজ করে না। এখানে কবি তার স্ত্রীর সাথে যে ঝগড়া এবং ঝগড়াঝাটির পর যে মৃত মন মানসিকতা, সে মানসিকতাটাকে ফুটিয়ে তুলেছেন যে এরকম মন মানসিকতা নিয়ে আসলে এরকম সুন্দর এবং প্রফুল্ল প্রাণোচ্ছল চিত্র আসলে আঁকা যায় না। যদিও আমার চিত্রতে কোনো ভুল নেই, কিন্তু তারপরেও সেটি যেন জীবন্ত। তার ওয়াইফকে তার কাছে এসে বসতে বলছে এবং বলছে যে তার ওয়াইফ যে ছবিটা আঁকিয়ে নিতে চাচ্ছে সে ছবিটা এঁকে দেবে। এবং সবচেয়ে বড় আজব কথা হচ্ছে যে স্ত্রী লুক্রেজিয়া এই ছবিটা তার বয়ফ্রেন্ডের জন্য আঁকিয়ে নেবে। লুক্রেজিয়ার মামাতো ভাই থাকে তার বয়ফ্রেন্ড, সেটি জানেন, কিন্তু লুক্রেজিয়াকে তিনি প্রচন্ড রকম ভালোবাসেন এবং লুক্রেজিয়ার যে পাগলামো সেটিকে তিনি দমিয়ে দিতে চান না। তিনি এর বিরোধিতাও করেন না, তিনি শুধু চান যে লুক্রেজিয়াও তাকে একটু ভালোবাসা দিক। বলছে যে আমি তোমার ছবিগুলো তো এঁকে দেবো, তুমি একটু আমার পাশে শান্ত হয়ে বসো। আন্দ্রে দেল সার্তোর স্ত্রী ছিলেন খুব লোভী, টাকা পয়সা অর্থবিত্তের প্রতি তার ছিল প্রচন্ড রকম লোভ, কিন্তু সে মন থেকে আন্দ্রে দেল সার্তোকে ভালোবাসতেই পারে না। কিন্তু আন্দ্রে দেল সার্তো যে ছবিগুলো আঁকে সেই ছবিগুলো বিক্রির টাকা সে তার স্ত্রী লুক্রেজিয়ার হাতে তুলে দেয় এবং তারপরেও একটুকুই চাওয়া তার স্ত্রী লুক্রেজিয়া তাকে তার সাথে একটু ভালো ব্যবহার করুক। যদি তার স্ত্রী লুক্রেজিয়া একটু তার সাথে ভালো ব্যবহার করে তাহলে হয়তো সে আরো ভালো কিছু ছবি আঁকতে পারবে। তো লুক্রেজিয়া সেই ছবি তার মামাতো ভাই বা তার প্রেমিকের দেওয়া ছবিগুলো আঁকিয়ে নেওয়ার জন্য কিন্তু ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলেন। আন্দ্রে দেল চাচ্ছিলেন যে তাকে একটু পাশে বসিয়ে তার যে ঘটমান যে ঘটনাগুলো সেগুলো একটু তার স্ত্রীকে বলবেন। তার স্ত্রীর এরকম দুর্ব্যবহারের জন্য, এরকম মানসিক অশান্তির জন্যই কিন্তু এখানে
চিত্রশিল্পী আন্দ্রে দেল সার্তো ভালো চিত্রকর্ম করতে পারছেন না। আন্দ্রে দেল সার্তোর বাবা মা টাকার অভাবে মারা গিয়েছিল, কিন্তু এখন আন্দ্রে দেল সার্তো অনেক টাকা, এবং তিনি একসময় ফ্রান্সের রাজ দরবারে ছবি আঁকার কাজ করতেন। তার স্ত্রীর অত্যাধিক টাকার চাহিদা মেটাতে সে ওখান থেকে অনেক টাকা নিয়ে আসে। সে ফ্রান্সে সে চিট করে রাজার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসে, এবং এই টাকা পয়সা সে তার স্ত্রীকে দেয়, এবং এটি দিয়ে তার স্ত্রী এবং সে তার স্ত্রীকে ভালো রাখার জন্য সুন্দর এই বাড়িটা করে। কিন্তু তার স্ত্রী তার এত কিছু করা সত্ত্বেও তার স্ত্রী তার দিকে কোনো মনোযোগই দেয় না। তার মনোযোগ হচ্ছে তার মামাতো ভাই, তার প্রেমিকের দিকে। তার স্বামী থাকা সত্ত্বেও সে তার প্রেমিকের দিকে তার সর্বস্ব মনোযোগ। তারপর আন্দ্রে দিল সার্তো এটা মনে মনে ভাবেন যে আমি হয়তোবা মারা যাব, মারা গেলে হয়তোবা তখন ওই বেহেশতে গিয়ে আমি আমার সমসাময়িক যে চিত্রশিল্পীরা আছেন তাদের মতো এরকম চিত্র আমি আঁকতে পারবো, এবং আমার অনেক নাম ডাক যশ খ্যাতি হবে। কিন্তু পরক্ষণে তিনি আবার চিন্তা করেন যে না, স্বর্গে তো আমি আমার স্ত্রী লুক্রেজিয়াকে নিয়ে থাকবো। তো চিত্রশিল্পী আন্দ্রে দেল সার্তো এটা চিন্তা করছেন যে বেহেশতেও তো আমার সাথে আমার স্ত্রী লুক্রেজিয়া থাকবে, তো সে যেহেতু বেহেশতেও থাকবে তাহলে আমি সেখানে এরকম ভালো চিত্রকর্ম করতে পারবো না। তার মানে আমি আমার জীবন থেকে আমার স্ত্রীকে লুক্রেজিয়াকে বাদ দিতে পারবো না, এবং আমার যে নিয়তি সেটি আমার সাথে ঘটতেই থাকবে। এই নিয়তিকেও আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না। মানে আমি আমার যে দক্ষতা সেই দক্ষতা দেখাতে পারবো, কিন্তু আমার ছবিতে যে সীমাবদ্ধতাটুকু রয়ে গেছে সেটা থেকেই যাবে। ক্রেজি স্ত্রীকে তার পাশে একটু বসতে বললেন, তার নিজের মানসিক প্রশান্তির জন্য, যেন একটু মানসিক প্রশান্তি নিয়ে যেন এই ছবিগুলো তার স্ত্রীর প্রেমিককে যেন এঁকে দিতে পারেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, চিত্রশিল্পী আন্দ্রে দেল সার্তোর ক্রেজি স্ত্রী লুক্রেজিয়া এক মুহূর্ত তার স্বামীর পাশে বসতে পারে না। তার মনটা শুধু ছটফট ছটফট করে কখন সে তার বয়ফ্রেন্ডের কাছে যাবে, এই চিত্রগুলো নিয়ে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবে, এবং এগুলো বিক্রি করে যে টাকা আসবে সেই টাকা সে আর তার বয়ফ্রেন্ড মিলে উড়াবে। অবশেষে ভাগ্যের নির্মম পরিহাস, চিত্রশিল্পী আন্দ্রে দেল সার্তোর স্ত্রী লুক্রেজিয়ার সেই ক্রেজি প্রেমিক, সেই উন্মাদ প্রেমিক বাইরে থেকে সিটি বাজায়, শীষ বাজায়, এবং লুক্রেজিয়া এখান থেকে দৌড়ে ছুটে উঠে যায়। আচ্ছা যাও, তোমাকে আর আমার বেঁধে রাখার কোনো সাধ্য নেই। এরই মাঝে শেষ হয় রবার্ট ব্রাউনিং এর এই কবিতাটি। এটি একটি ড্রামাটিক মনোলগ। এখানে চিত্রশিল্পী আন্দ্রে দেল সার্তো তার সাইলেন্ট লিসনার, তার স্ত্রী লুক্রেজিয়ার উদ্দেশ্যে অনেক কথা বলেছেন, তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, এবং কবি রবার্ট ব্রাউনিং এই কবিতার মাধ্যমে ভিক্টোরিয়ান এজের নারীদের যে চারিত্রিক অবক্ষয়, সে অবক্ষয়টা ফুটিয়ে তুলেছেন। এবং সেই সময় এক ধরনের যে প্লে বয়রা থাকতো, যেমন এখানে লুক্রেজিয়ার মামাতো ভাই, তারা কার্ড খেলতো, ভবঘুরের মতো ঘুরতো, মদ পান করতো, এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছেন। একই সাথে কিন্তু রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের মানুষের যে শিল্প এবং সাহিত্যের প্রতি যে অনুরাগ সেটিও ফুটিয়ে তুলেছেন। তো আশা করি সবাই কবিতাটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Whatever you do, whoever you are, take it online with a domain from Hostinger. আপনি যদি নিখুঁত কোনো কিছু তৈরি করতে পারেন, কিন্তু তাতে যদি প্রাণ না থাকে, শিল্প কি কেবল নিখুঁত নাকি আত্মার প্রকাশও প্রয়োজন? আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব রবার্ট ব্রাউনিং এর গভীর ড্রামাটিক মনোলগ, একটা কবিতা অ্যান্ড্রিয়া ডেল সার্কেল। এটি শুধু এক চিত্রশিল্পের গল্প নয়, বরং মানুষের সীমাবদ্ধতা, ভালোবাসা এবং অসম্পূর্ণতা নিয়ে দারুণ এক প্রতিফলন। এই কবিতাটি প্রকাশিত হয় 1855 সালে মেইন অ্যান্ড উইমেন সম্পর্কে। অ্যান্ড্রিয়া ডেল সার্কেল ছিলেন এক বাস্তব রেনেসাঁ যুগের চিত্রশিল্পী। ইতিহাস তাকে ফল্টলেস পেইন্টার বললেও তিনি কখনো মাইকেল অ্যাঞ্জেলো বা রাফায়েলের মতো আত্মপ্রকাশ করতে পারেননি। কবিতাটি নাটকীয় মনোলগ, অর্থাৎ ড্রামাটিক মনোলগ, যেখানে কবিতার পুরোটা অ্যান্ড্রিয়া ডেল সার্কেল নিজের ভাবনার মাধ্যমে আমাদের বলে চলে।
কবিতাটার লেখক রবার্ট ব্রাউনিং প্রকাশনা কাল 1855 গ্রামাটিক মনোলোগের একটা কবিতা বিষয়বস্তু হচ্ছে শিল্প ভালোবাসার একটি মানুষ করেছে। কবিতায় আমরা দেখছি আন্দ্রেয়া সাসো তার স্ত্রী লুক্রেজিয়ার কাছে নিজের জীবনের দুঃখ প্রকাশ করেছেন। সে জানে তার শিল্প নিখুঁত ফ্ললেস কিন্তু তাতে অর্থ নেই। তার ব্রাশের চলন নিখুঁত কিন্তু তার শিল্পে অনুভবের তীব্রতা এবং তার এই অপূর্ণতা সে বোঝে এবং তার দুঃখের মূল কারণ ছিল দুঃখের ইতিহাস। কবিতার কিছু হিডেন মিনিং রয়েছে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক গুলো ভিজিট করতে পারো। কবিতার কিছু হিডেন মিনিং রয়েছে, যেমন আর্ট ভার্সেস সোল, অর্থাৎ শিল্প বৈদিক আত্মা। নিখুঁত শিল্প সবসময় শ্রেষ্ঠ হয়, হৃদয়ের ছোঁয়া ছাড়া শিল্প থাকে। লাভ এন্ড এক্সপ্লয়টেশন, লুক্রেজিয়া তাকে ভালোবাসেন না, সে কেবল স্বার্থের জন্য তার শক্তি তার জানে, তবুও সে নিজেকে প্রতারিত হতে যায়। অন্যদিকে আনফুলফিলড পটেনশিয়াল, অসমাপ্ত প্রতিভা। অ্যান্ড্রিয়া জানে সে আরো বেশি কিছু করতে পারতো যদি তার জীবন আর সম্পর্ক খুলে যেত। এরপরে আছে সেলফ অ্যাওয়ারনেস এন্ড রেজিগনেশন। কবিতায় অ্যান্ড্রিয়া নিজের সীমাবদ্ধতা জানে, কিন্তু তাতে বিদ্রোহ করে না, বরং চুপচাপ মনে। কবিতার টোন হচ্ছে নীরব, হতাশাজনক, আত্মসমালোচনামূলক। অ্যান্ড্রিয়া নিজের জীবনের অপূর্ণতা মেনে নেয় শান্তভাবে। কবিতার মোড হচ্ছে বিষাদ, দুর্বলতা, পরিত্যাগ, একাকিত্ব। এই মোড শিল্পীর অনুচ্চারিত বেদনা প্রকাশ করে। এবার দেখে নেওয়া যাক এই কবিতার মূল থিমগুলো, যেগুলো আজও আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। The gap between digital skill and truth. অ্যান্ড্রিয়া নিখুঁতভাবে আঁকতে পারে, কিন্তু তার চিত্রে মনে ছোঁয়া, যেটা একজন শিল্পীকে অমর করে তোলে। অন্যদিকে ইমোশনাল সেপারেশন অ্যান্ড পার্সোনাল ফিলিং। কবিতার গভীরে একটি সেপারেট জীবনচিত্র, যেখানে একজন প্রতিভাবান মানুষ ভালোবাসাকে দাম্পত্য জীবনে আসে। লাভ অ্যাজ ডিস্ট্রাকটিভ ফোর্স। লুক্রেজিয়ার প্রতি অ্যান্ড্রিয়ার অন্ধ ভালোবাসা তাকে নিঃস্ব করেছে, ইমোশনালি, ক্রিয়েটিভলি, ফাইন্যান্সিয়ালি। অন্যদিকে রেজিগনেশন টু ফেট। অ্যান্ড্রিয়া জানে সে আর পারবে না, তবুও সে চুপচাপ আঁকতে থাকে, নিজের কষ্ট লুকিয়ে। আমরা অনেকেই হয়তো অ্যান্ড্রিয়ার মতো অনুভব করি, যেখানে প্রতিভা আছে, ইচ্ছা আছে, কিন্তু জীবনের বাস্তবতা আমাদের টেনে ধরে। ব্রাউনিং যেন আজও আমাদের মনের কথা বলে যায়। কবিতাটি শুরু হয় যখন তিনি তার স্ত্রী লুক্রেজিয়াকে বোঝানোর চেষ্টা করছেন যেন সে আরেকবার তার দিকে মেলতে চায়। তিনি বলেন তার শিল্প নিখুঁত, কিন্তু তাতে প্রাণ নেই, এবং এজন্য সে কখনো রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো বা লিওনার্দো দা ভিঞ্চি এর মতো মহান হতে পারেন। অ্যান্ড্রিয়া নিজের সীমাবদ্ধতাকে খুব ভালো করে বলছে, কিন্তু তার সে অতৃপ্তির মূল কারণ লুক্রেজিয়ার প্রতি অন্ধ ভালোবাসা। লুক্রেজিয়া একজন বাস্তববাদী নারী, যার ভালোবাসা অ্যান্ড্রিয়ার প্রতি ঠান্ডা এবং তৃপ্তি। অ্যান্ড্রিয়া জানে তার স্ত্রী তাকে ভালোবাসে না, সে কেবল টাকা ও আরাম খোঁজে। অ্যান্ড্রিয়া তার স্ত্রীর জন্য নিজের সব সম্ভাবনা বিসর্জন দিয়েছে। সে চায়নি যুদ্ধ বা রাজদরবারে যাওয়া, সে চেয়েছে শান্ত জীবন আর লুক্রেজিয়ার ভালোবাসা। তিনি স্মরণ করেন কিভাবে তার শিল্প সত্তা বড় কিছু হতে পারত যদি তার জীবন অন্যরকম হতো। সে ভাবে যদি লুক্রেজিয়া একটু ভালোবাসত, তবে তার ব্রাশ স্ট্রোকসে প্রাণ আসতো। সে জানে তার কাজ নিখুঁত, ফ্ললেস, কিন্তু তাতে কোনো আবেগ নেই, শুধু ফর্ম, রং আর কাঠামো। শেষ দিকে অ্যান্ড্রিয়া দেল সার্তো একটি নিঃশব্দ আত্মসমর্পণ করে। সে জানে কিছু আর বদলাবে না। সে আবার নিজের চিত্র আঁকতে ফিরে যায়,
কারণ এটি তার একমাত্র সান্ত্বনা এবং লুক্রেজিয়া আবার চলে যায় অন্য কারোর সঙ্গে দেখা করতে, যার এই ভালোবাসা এই সম্পর্কের নিষ্ঠুর বাস্তবতা। আপনি কি কখনো অ্যান্ড্রিয়া ডেল সার্সের মতো নিজেকে আটকে পড়া মনে করেছেন? আপনার মতামত আমাকে জানান। আমরা অনেকেই হয়তো অ্যান্ড্রিয়ার মতো অনুভব করি, যেখানে প্রতিভা আছে, ইচ্ছা আছে, কিন্তু জীবনের বাস্তবতা আমরা দেখতে নেই। ব্রাউন যেন আজও আমাদের মনের কথা বলে যায় এই কবিতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে আরেকটি ক্লাসিক কবিতা নিয়ে। ধন্যবাদ। লাল সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে। আই থিঙ্ক আই হ্যাভ টেকেন দ্য অ্যাটেন্ডেন্স। সবাই তাহলে সুন্দর করে পড়া শুরু করেন। বেস্ট উইশেস, 3টা কবিতা আমাদের আছে, অ্যান্ড্রিয়া ডেল সাত্রো, ডভার বিচ, এবং আমাদের আছে যেটা মাই লাস্ট ডাচেস। ঠিক আছে? সো বেস্ট উইশেস, সবাইকে ভালো থাকেন। আজকে যাদের আমি অ্যাটেন্ডেন্স পেয়েছি তারা হলেন জাকিয়া জাহান, মিথিলা, জান্নাতুল নাইম, নাজিয়াত, আব্দুর রহিম, ফাতেমা জাহান, শিলা, শাকিল আহমেদ, জেনি, মেহেরুন্নেসা, সুমাইয়া, সাদিয়া মাহবুব, তামান্না ফেরদৌস। কেউ কি বাদ গেছেন? নো ম্যাম, সবাই আছে। সবাই আছেন মোটামুটি। অহনা কই? ম্যাম, আই ডোন্ট নো। জান্নাতুল ফেরদৌস জিতু? ম্যাম, ও আজকে ক্লাসে নেই। আজকে নেই। আবার রিফাত, শাম্মী, ম্যাম, সাম্মি তো আমাদের ইভিনিং এর না। দেবাশা? জি ম্যাম, ওকে। রিফাত ইভিনিং এর। হ্যাঁ, রিফাতকে করিয়েন, ঠিক আছে? আসতে বলিয়েন, রিফাত একটু ক্লাস মিস দিচ্ছে কোনো কারণে। ওকে, তাহলে ভালো থাকেন, খুশি থাকেন। উই উইল বি মিটিং ইন দ্য নেক্সট ক্লাস। বেস্ট উইশেস সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।